ক্লাস 8দের জন্য আমরা এর আগে বুঝেছিলাম ফ্রেজ, তাই না? আজকে আমরা বুঝবো ক্লজ। প্রথমত তোমরা জেনে রাখো যে ক্লজ বুঝে কি হয়, ক্লজ আমরা কেন বুঝবো, ক্লজ আমাদের শুধুমাত্র কি ক্লাস 8এই কাজে লাগবে না অন্যান্য ক্লাসেও লাগতে পারে। যদি তুমি ক্লজ ভালো করে না শেখো, পরবর্তী যে ক্লাসেই তোমাকে ইংরাজি ফেস করতে হবে সেখানে তুমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে না। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স তুমি করতে পারবে না। পরবর্তী সময় তুমি জয়েনিং করতে পারবে না। তার মানে সেন্টেন্সের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু ক্লজ জানতে হবে। মূলত আমি যেটা বললাম যে ক্লজ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খুবই সহজ, কঠিনভাবে বোঝার কোনো জায়গা নেই। যদি তুমি কঠিনভাবে বোঝো তবেই কঠিন লাগবে, নয়তো এটা একদমই সোজা। তো আজকে যেটা আমরা বুঝবো সেটা কি বুঝবো আমরা? ক্লজ। ক্লজের কথার অর্থ, ফ্রেজ মানে আমরা বুঝেছিলাম শব্দগুচ্ছ, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। কি বাংলা মানে কি? বাক্যাংশ, তাই তো? এইবার আমরা একটু দেখি যে ক্লজ, আগে বুঝে নি যে ক্লজটা কি জিনিস। তাহলে ক্লজ বুঝতে গেলে আমার কি দরকার? আগে উদাহরণ বুঝতে হবে। ধরো আমি যদি বলি হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ নাইস। সে এঁকেছিল একটি ছবি যেটা খুবই সুন্দর, তাই তো? এই বাক্যে দুটি অংশ আছে, একটা অংশ এই অংশটা, আরেকটা অংশ এই অংশটা। এখানে তাহলে কটা অংশ দেখলাম আমরা? দুখানা অংশ দেখলাম। তাহলে আমরা ক্লজ মানে কি জানতাম? বাক্যের অংশ। তাহলে হি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। দেখো এই কথাটির একা একা মানে আছে, এর অর্থ প্রকাশের জন্য কারো প্রতি নির্ভর হতে হয় না। তাহলে এটা কি? স্বাধীন। স্বাধীন ইংরাজি কি? ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীন ইংরাজি ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর একা একা মানে আছে। কিন্তু এই অংশটার হুইচ ওয়াজ নাইস, যেটা ছিল সুন্দর, যেটা কোনটা? আমরা জানি না যেটা কোনটা। এই যেটা মানে হচ্ছে এই ছবিটা, তাই না? যেটা মানে এই ছবিটা। তাহলে এর অর্থ প্রকাশের জন্য তোমাকে কিন্তু এর ওপর নির্ভর করতে হয়। তাহলে এটা কি স্বাধীন বাক্যাংশ? না, এটা পরাধীন বাক্যাংশ। তাই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। একটা স্কুলে দু ধরনের জিনিস থাকে, দু ধরনের মানুষ থাকে। একজনকে বলা হয় প্রিন্সিপাল, আরেকজনকে বলা হয় সাবঅর্ডিনেট বা স্টুডেন্ট। মনে রাখবে, স্টুডেন্ট সবসময় প্রিন্সিপালের কাছে সাহায্যের জন্য যায় যে স্যার এটা আমি বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে দেবেন। প্রিন্সিপাল কখনো স্টুডেন্টের কাছে যায় না, এই যে সায়ন আমাকে অঙ্কটা একটু বুঝিয়ে দেবে, যায় না। তাহলে এখানে কোনটা প্রিন্সিপাল কোনটা স্টুডেন্ট তুমি বলো তো দেখি। এখানে স্টুডেন্ট হচ্ছে এইটা, তাই না? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু আবারও আমরা কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। কি বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লজ। একে সংক্ষেপে আমরা বলতে পারি এসসি, শিডিউল কাস্ট নয়। আবার এইটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সংক্ষেপে আমরা বলতে পারি পিসি, প্রিয়াঙ্কা চোপড়া নয়। পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি দাঁড়ায়? তাহলে ক্লজ মানে আমরা কি বুঝলাম? বাক্যাংশ। একটি বাক্যে দুটি ক্লজ থাকতে পারে, তাহলে সেটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজে অনেকটা নাম আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ আছে, আরেকটা নাম এটার মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজে আরেকটা নাম আছে, কি ক্লজ? মেইন ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটাও আমরা বলতে পারি। তাহলে প্রধানত ক্লজ তিন প্রকার, যদিও
ক্লজ তিন প্রকার বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সেটা আমরা খুব কম বুঝি বা প্রয়োজন কম, তার জন্য ওটা বুঝতে হবে না। সাধারণত আমরা দেখলাম ক্লজ কয় প্রকার, দুই প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমাকে পরীক্ষায় দিতে পারে যে কিভাবে প্রিন্সিপাল ক্লজ তুমি বের করবা আর কিভাবে তুমি সাবঅর্ডিনেট ক্লজ বের করবা। তার খুব সহজ একটা উপায় আমি তোমাদেরকে এখন বলে দেব। দেখো, খুব সহজ একটা উপায় বলি। আমরা মূলত কি জানি যে ক্লজ এমন একটি বাক্যাংশ, ক্লজ এমন একটি বাক্যাংশ যার মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে, যার মধ্যে প্রেডিকেট থাকে, যার মধ্যে ভার্ব থাকে, সেটা কি? ক্লজ। আর এর উল্টোটাই, যার মধ্যে সাবজেক্ট থাকে না, যার মধ্যে প্রেডিকেট থাকে না, যার মধ্যে ভার্ব থাকে না, সেটাকে বলা হতো কি? ফ্রেজ। আমরা করেছিলাম আগের ক্লাসে। এবার আমরা মূলত কি শিখলাম? যে ক্লজ দুই প্রকার। এক হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা সংক্ষেপে পিসি বলতে পারি। দুই হচ্ছে এসসি, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটে ভাগ আছে। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ কি কি? নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। যদি কোনো বাক্যের মধ্যে দ্যাট অথবা হোয়াট থাকে তাহলে সেই বাক্যটা হয়ে যায় নাউন ক্লজ। আমি এটা সংক্ষেপে বলছি। যদি কোনো বাক্যের মধ্যে হোয়ার, হোয়েন, বিকজ, অ্যাজ, ইফ, দো এগুলো থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি কোনো বাক্যের মধ্যে হু, হুইচ, কখনো কখনো ওয়্যার এগুলো থাকে তাহলে সেটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটা কার অংশ? সাবঅর্ডিনেটের অংশ। অ্যাডভার্বিয়াল কার অংশ? সাবঅর্ডিনেটের অংশ। নাউন কার অংশ? এর অংশ। এবার তোমরা যেটা করবে সেটা তোমরা খাতায় এটা পুরোটা লিখে নাও, তারপরে দেখবা কিভাবে ক্লজ অতি সহজে বের করা যায়। লিখে নাও খাতায় সবাই, লেখো। এবার দেখো, আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখছি, সেইটার থেকে মূল কাজ হচ্ছে তুমি কি করে প্রিন্সিপাল ক্লজ বের করবা, তুমি কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ বের করবা, সেটা হচ্ছে তোমার মূল কাজ। বিশেষ করে তোমাদের ক্লাসে, তোমরা যারা 8-এ পড়ো, তোমরা প্রথমত বুঝলে যে ক্লজ মানে বাক্যাংশ। ক্লজের মধ্যে সাবজেক্ট থাকে, ক্লজের মধ্যে ভার্ব থাকে, ক্লজের মধ্যে প্রেডিকেটও থাকে। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তোমরা বুঝলে যে ক্লজ দু প্রকার প্রধানত, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কতগুলো নাম আছে, আবার সাবঅর্ডিনেট ক্লজকেও অনেকগুলো নামে ডাকা হয়। তোমরা দেখতে পেলে যে সাবঅর্ডিনেট ক্লজেরও 3টে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। এবং তার প্রত্যেকটার নিচে আমি কিছু চেনার উপায় বলে দিয়েছি। দ্যাট, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, বিকজ, অ্যাজ, ইফ এগুলো বলে দিয়েছি। এইগুলো কি কাজে লাগবে এবার দেখে নাও তোমরা। ধরো আমি যদি বলি আই কুড নট গো টু স্কুল as it was raining। ভালো করে বোঝো। আচ্ছা, ওই যে সাবঅর্ডিনেট ক্লজে আমি কিছু জিনিস লিখে দিয়েছিলাম, তার মধ্যে কি এখানে একটা শব্দ আছে? এই বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজের নিচে আমি লিখে দিয়েছিলাম WH ওয়ার্ড বা হোয়াট, হোয়েন, হাউ, অ্যাজ, বিকজ। এর মধ্যে কি একটা শব্দ আছে? আছে। কোনটা আছে? অ্যাজ। তাহলে এই অ্যাজটাকে আমরা আগে দেখে নিলাম। তার মানে এখান থেকে এইটুকু এটা প্রিন্সিপাল ক্লজ, আর এই বাদবাকি অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আমি কি করব? এই WH ওয়ার্ড মানে হু, হোয়াট, হোয়ার, হুইচ, অ্যাজ, বিকজ, দ্যাট, ইফ
এগুলোর পরবর্তী অংশ সবসময় কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়। এবার দেখো চটজলদি তোমরা বুঝতে পারবে অ্যাজ থাকা মানে এই ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ অ্যাডভার্ব মানে ভার্বের সময়, স্থান, কারণ ইত্যাদি বোঝায়। আমরা পরবর্তীতে বুঝবো, আজকে শুধু আমরা বুঝবো কিভাবে প্রিন্সিপাল ক্লজ আর কিভাবে সাবঅর্ডিনেট ক্লজটাকে বের করতে হয়। আগামীতে আমরা গ্রুপ ওয়াইজ যাব, নাউন কি করে বুঝবো, অ্যাডভার্ব কি করে বুঝবো, আর অ্যাডজেক্টিভ কি করে বুঝবো। একদমই সোজা, ডোন্ট টেক ইট অ্যাজ কমপ্লেক্স, কঠিনভাবে নেওয়ার কিচ্ছু নেই। তাহলে আমি যদি পরে আরেকটা সেন্টেন্স দিই, তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো, শি নোজ দ্যাট হি ইজ অনেস্ট। বলো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? সবাই একটু কোঅপারেট করো। প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? এখানে লিঙ্কারটা কোনটা রয়েছে, পড়ে রয়েছে এখানে? কোন জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এখানে? কোনটা? আমি দেখো লিখে দিয়েছি, চোখ দিয়ে দেখো কোন জিনিসটা রয়েছে, দ্যাট। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কতটুকু হতে পারে? শি নোজ। আর এখান থেকে এতটুকু কি? সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজ তো ঠিকই আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে আমি সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ দিয়েছি, তার তলায় চেনার জন্য কতগুলো শব্দ দিয়ে দিয়েছি। সেই শব্দটা সেন্টেন্স আগে খুঁজতে হবে, খোঁজে ওই অংশটা থেকে পরবর্তী অংশটুকু কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর বাদবাকি অংশটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। আরও একটা দিচ্ছি, শি failed because she was weak। কোনটা এখানে? কোনটা প্রিন্সিপাল ক্লজ? প্রিন্সিপাল ক্লজ বিকজ she failed, এটা প্রিন্সিপাল ক্লজ, এর একা একা মানে আছে। আর বিকজ she was weak এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। আরও একটা দিচ্ছি, as it was heavy I could not take it। এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? as it was heavy I could not take it। এখানে লিঙ্কার কোনটা রয়েছে? as। তাহলে এখান থেকে এইটুকুনি কি? সাবঅর্ডিনেট ক্লজ। আর এখান থেকে এইটুকুনি প্রিন্সিপাল ক্লজ। ভেরি ইজি। প্রিন্সিপাল ক্লজের একা একা মানে আছে। অ্যাজ ইট ওয়াজ হেভি, যেহেতু এটা খুব ভারী, এর মানে আছে যেহেতু কি 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 যেহেতু। আই কুড নট টেক ইট, আমি এটা নিতে পারিনি, এর একা একা মানে আছে। কখনো কখনো প্রিন্সিপাল ক্লজও কিন্তু আগেও থাকতে পারে। তোমার কাজ বাক্যের মধ্যে যারা একটু মাঝারি ব্রেনের, একটু মাঝারি বুঝতে পেরেছো, তাদের কাজ হচ্ছে বাক্যের মধ্যে দেখবা কোথাও WH ওয়ার্ড মানে হু, আমি লিখে দিয়েছি দেখো, হু, হোয়াট, ওয়্যার, হুইচ, ওয়েন লিখে দিয়েছি না? এগুলো আমি ডিফাইন করে লিখে দিয়েছি। দ্যাট, অ্যাজ, ইফ, বিকজ, দো এগুলো থাকবে। তার পরবর্তী অংশটা কি হবে? সবসময় সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর বাদবাকি অংশ কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। আরও দুটো উদাহরণ বলি, তোমরা বলা না পর্যন্ত, বোঝা না পর্যন্ত আমি বুঝিয়ে যাব। যদি এটা পুরোটা বলতে পারো, যদি পুরোটা তোমরা এই দুটো উদাহরণের মধ্যে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট বের করতে পারো, তাহলে বুঝবো, এবং তারপরে তোমাদের তো অবশ্যই করতে দেব, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ধরো বলি যে সীমা নোজ দ্যাট আই অ্যাম এ টিচার। বলো এখানে কোনটা প্রিন্সিপাল? বলো। ভেরি গুড, সীমা নোজ। এখানে কোনটা সাবঅর্ডিনেট? দ্যাট আই অ্যাম আ টিচার। ইজ ইট সো টাফ? কঠিন কি? ভেরি সিম্পল। ইয়েস অর নো? ইয়েস, ভেরি গুড। এরপরে যদি আরেকটা সেন্টেন্স দিই আমি, যে রাহুল ওয়েন্ট আ প্লেস where it is always cold। বলো কোনটা প্রিন্সিপাল? রাহুল ওয়েন্ট আ প্লেস। বলো কোনটা সাবঅর্ডিনেট?
where it is always cold. Very good, thank you. তোমরা বুঝতে পেরেছো, ইটস ভেরি ইজি প্রিন্সিপাল ক্লজ বের করা। এবার দেখো হোয়ার থাকলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজও হয়, আবার হোয়ার থাকলে অ্যাডজেক্টিভ ক্লজও হয়। কেন হয় মানে বুঝে আমরা বুঝবো। আমরা আগে মানে বুঝলাম যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, কেন হয়। প্রিন্সিপাল মানে স্বাধীন বাক্যাংশ, প্রিন্সিপাল কখনো কারো কাছে হেল্পের জন্য যায় না। সাবঅর্ডিনেট মানে পরাধীন বাক্যাংশ, এর অর্থের জন্য আমরা প্রিন্সিপালের উপর নির্ভর করি। যেমন এটা মানে হচ্ছে রাহুল গিয়েছিল একটি জায়গাতে যেখানে সব সময় ঠান্ডা, তাহলে যেখানে মানে কি, রাহুল যে জায়গাটায় গিয়েছিল। তাহলে তোমাদের সহজ করেও বললাম, আমি অ্যাকর্ডিং টু গ্রামারও বললাম। তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আশা করি, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে আমাকে নিচে কমেন্ট করবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে। যেখানে খুশি ইউ ক্যান কানেক্ট উইথ আস। থ্যাংক ইউ।